হ্যালো স্টুডেন্টস, এনজি বায়োলজিতে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তোমরা যারা সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে তোমরা জানো যে তোমাদের এক্সামিনেশনের প্যাটার্ন বোর্ড এক্সামিনেশনের প্যাটার্ন প্রধানত চেঞ্জ হয়েছে এবং এখন থেকে তোমাদেরকে সেমিস্টার প্রসেসে পরীক্ষা দিতে হবে এবং দুটো সেমিস্টারে জেনারেলি পরীক্ষা হবে। এবং প্রথম সেমিস্টারে 35 মার্কস থাকবে এবং সেকেন্ড সেমিস্টারে 35 মার্কস থাকবে এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল থাকবে 30 মার্কস। এবং আমার এই চ্যানেলে প্রধানত আমি বোর্ড এক্সামিনেশন মানে ক্লাস 11 এবং 12-এর বায়োলজিক্যাল সায়েন্সের প্রিপারেশন তোমরা কিভাবে নেবে এবং সেই সমস্ত টপিকসগুলো সম্পর্কেই আমি জেনারেলি আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে বোর্ডের সিলেবাসের সঙ্গে নিটের সিলেবাস কিভাবে তোমরা কম্বাইন করে পড়বে, কারণ তোমরা যারা বায়োলজিক্যাল সায়েন্স নিয়েছো তোমরা সাবজেক্ট কম্বিনেশন হিসাবে, তারা তো অবশ্যই স্বপ্ন দেখো মেডিকেল লাইনে যাওয়ার, MBBS করার। সুতরাং বোর্ডের সিলেবাসের সঙ্গে সঙ্গে নিটের সিলেবাস কিভাবে মিলিয়ে পড়বে প্রধানত আমি আমার এই চ্যানেলে সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং এতে দেখবে যে তোমাদের বোর্ডের প্রিপারেশনে যেমন হবে তার সঙ্গে সঙ্গে নিট এক্সামিনেশনেরও প্রিপারেশন তোমাদের খুব ভালোভাবে হয়ে যাবে। দেখো, প্রথমেই বলি যে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে সিলেবাস আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস 11 and 12, এক্ষেত্রে সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সকে বায়োস বলা হয়। তো কেন আমি প্রথমে সিলেবাস সম্পর্কে আলোচনা করব? এই কারণের জন্যই আলোচনা করব কারণ আগামী কয়েকদিন তুমি কি পড়বে সেটা জানতে হবে। অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সের সেমিস্টার 1-এ কি আছে, কি টপিকস আছে, কি সম্পর্কে তুমি পড়াশোনা করবে সেটা কিন্তু জানতে হবে। এবং মনে রাখবে, এরকম নয় যে বোর্ডের প্রিপারেশন নিচ্ছ মানে নিটের প্রিপারেশন সেপারেট, এরকম কিন্তু নয়। বোর্ডের প্রিপারেশন মানেই কিন্তু নিটের প্রিপারেশন। সুতরাং বোর্ডের সিলেবাসে তোমার যদি কনসেপশন ক্লিয়ার থাকে তাহলে এর সঙ্গে সঙ্গেই কিন্তু নিটের প্রিপারেশনও তোমাদের হয়ে যাবে। দেখো, সেমিস্টার 1-এ প্রধানত যে এক্ষেত্রে যে মার্কস আছে সেটা 35 মার্কস আছে এবং এক্ষেত্রে কোর্স কোড যেটা আছে সেটা হচ্ছে থিওরি এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালও আছে। দেখো, এক্ষেত্রে কটা ইউনিট প্রধানত সেমিস্টার 1-এ আছে? সেমিস্টার 1-এ আছে ইউনিট 1 এবং তার সঙ্গে সঙ্গে দেখো ইউনিট 2 এবং তার সাথে সাথে আছে ইউনিট 3। অর্থাৎ ক্লাস 11-এ সেমিস্টার 1-এ বায়োলজিক্যাল সায়েন্সে মোট 3টে ইউনিট আছে। এই 3টে ইউনিটে যে টপিকসগুলো আছে সেগুলো তোমাদেরকে খুব ব্রিফলি আমি বলবো, কারণ আমার মনে হয় যে কোনো সাবজেক্টের প্রিপারেশনে সিলেবাস সম্পর্কে যেমন ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে সেই সাবজেক্ট প্রিপারেশন নেওয়ার আগে তোমাকে জানতে হবে যে ওই সিলেবাসের মধ্যে কি বিষয় আছে, এই সম্পর্কে একটু ব্রিফ আইডিয়া তোমাদেরকে নিয়ে নিতে হবে। এবং বায়োলজিক্যাল সায়েন্সে এই ব্রিফ আইডিয়া কিন্তু দেওয়া যায়। এই ব্রিফ আইডিয়া তুমি নিয়ে নিলে তুমি একটা প্ল্যানিং করতে পারবে যে কিভাবে তুমি প্রিপারেশন নেবে বা কি তোমাকে পড়তে হবে, এটা তুমি প্ল্যানিং করতে পারবে। এবং ক্লাস 10-এর সঙ্গে ক্লাস 11-এর সিলেবাসের কিন্তু অনেক পার্থক্য আছে। ক্লাস 10-এ কেবলমাত্র কয়েকটা পাতা দেখবে যে বইয়ে কেবলমাত্র কয়েকটা পাতা আছে, আর ক্লাস 11-এ দেখবে যে বইতে অনেক পাতা, অনেক মোটা বই। সুতরাং অনেক কিছু বিষয় তোমাদেরকে পড়তে হবে, কিন্তু প্ল্যানিং করে তুমি যদি পড়ো তাহলে দেখবে যে সমস্ত বিষয় তুমি গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারবে। তো ইউনিট 1-এ যেটা আছে সেটা হচ্ছে ডাইভার্সিটি অফ দ্য লিভিং অর্গানিজম, মানে এই যে পৃথিবীতে যে বিভিন্ন জীব আছে, অন্তত 1.7 মিলিয়ন স্পিসিস আছে, সেই 1.7 মিলিয়ন স্পিসিসের মধ্যে কি বৈচিত্র্য দেখা যায় প্রধানত এই সম্পর্কেই আছে ইউনিট 1-এ। তো ইউনিট 1-এ প্রথম যে পোর্শন আছে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি মানে কি? পৃথিবীতে যে বিভিন্ন বৈচিত্র্য আছে এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে আলফা, বিটা, গামা ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি কিভাবে ধ্বংস হয়, এই সমস্ত বিষয় এই সম্পর্কে তোমরা ক্লাস 10-এও তোমরা কিছুটা আইডিয়া নিয়েছো। তার সঙ্গে সঙ্গে দেখো নিড ফর ক্লাসিফিকেশন, 3 ডোমেন সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, স্পিসিস কনসেপ্ট ইত্যাদি এই বিষয়গুলো আছে। এক্ষেত্রে বলি মেনলি ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমে যেটা আছে সেটা হচ্ছে ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। আগে এই সম্পর্কে তোমাকে আইডিয়া রাখতে হবে। পৃথিবীতে যে বিভিন্ন প্রজাতির জীব আছে প্রত্যেকটা জীবকে তো ইন্ডিভিজুয়ালি স্টাডি করা সম্ভব নয়, সেই জন্য জীবদেরকে গ্রুপিং করা হয় এবং একটা গ্রুপকে যদি আমরা স্টাডি করি তাহলে অনেকগুলো জীবকে আমরা একসঙ্গে স্টাডি করতে পারবো। তো এটাকেই প্রধানত বলা হয় ট্যাক্সোনমি। এবং ট্যাক্সোনমিতে প্রধানত বিভিন্ন স্টেপ ফলো করা হয়, যেমন আইডেন্টিফিকেশন ফলো করা হয়, ক্লাসিফিকেশন ফলো করা হয়, তার সঙ্গে সঙ্গে নমেনক্লেচার, এরকম ডিফারেন্ট টাইপের স্টেপ ফলো করা হয়। ক্লাসিফিকেশন বলতে এইভাবে ডিফারেন্ট টাইপের ক্লাসিফিকেশন বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা দিয়েছেন।
যেমন আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশান, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশান, ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশান, কোন টাইপের ক্লাসিফিকেশান কোন সায়েন্টিস্ট দিয়েছেন সেগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। এর সাথে সাথে যত বায়োলজি যত অ্যাডভান্স হয়েছে তত ক্লাসিফিকেশনের স্কিমও কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন 2 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশান দিয়েছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এক্ষেত্রে তিনি টোটাল জীবজগৎকে 2টো কিংডমে ভাগ করেছিলেন, একটা কিংডম প্ল্যান্টি এবং আর একটা কিংডম অ্যানিমেলিয়া। দেখো জীবদেরকে আমরা 2টো গ্রুপে ভাগ করি, একটা উদ্ভিদ আর একটা প্রাণী। এবং পরবর্তীকালে 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশান আসে। এই 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশান দিয়েছিলেন বিজ্ঞানী R.H. হুইটেকার। এগুলো সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। সুতরাং এই ক্লাসিফিকেশনের এই স্কিম সম্পর্কে কিন্তু তোমাদের ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এর সাথে সাথে কোনো একটা প্রজাতির প্রধানত সায়েন্টিফিক নাম দেয়া হয়। যেমন মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স, তাহলে এই সায়েন্টিফিক নাম দেওয়ার পিছনে কি রুলস আছে? জিনাস নেম কোনটা, স্পিসিস নেম কোনটা, জিনাস নেম কিভাবে লেখা হয়, স্পিসিস নেম কিভাবে লেখা হয়, তো এই সম্পর্কিত যে আইডিয়া সেটাই বাইনোমিয়াল নমেনক্লেচার। এর সাথে সাথে আরও কিছু বিষয় পড়তে হবে, কিছু ট্যাক্সোনমিক্যাল এইডস, যেমন হারবেরিয়াম। অনেক সময় কোনো প্ল্যান্টসকে স্টাডি করার জন্য সেই প্ল্যান্ট স্পেসিমেনকে একটা কাগজের ওপর আটকে দেওয়া হয়, সেটাকে ড্রাই করা হয়, তো একেই আমরা বলবো হারবেরিয়াম। এছাড়া আছে বোটানিক্যাল গার্ডেন, এছাড়া আছে জুলজিক্যাল পার্ক, যেমন আমরা জানি যে চিড়িয়াখানা, তো কিভাবে এই কনজারভেশন করা হয় তার সঙ্গে সঙ্গে এগুলোকেই ট্যাক্সোনমিক এইডস আমরা বলবো। এবং ফ্লোরা আছে, ম্যানুয়াল আছে, মোনোগ্রাফ আছে, এরকম ডিফারেন্ট বিষয় নিয়েই প্রধানত এই ইউনিট 1 পোর্শন আছে, এটা চ্যাপ্টার 1। এবং চ্যাপ্টার 2তে যেটা আছে দেখো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান। দেখো 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশান, যেটা বলছিলাম যে 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশান দিয়েছিলেন বিজ্ঞানী R.H. হুইটেকার। এক্ষেত্রে 5টা কিংডমের কথা তিনি বলেছিলেন, কিংডম মোনেরা, কিংডম প্রোটিস্টা, কিংডম প্ল্যান্টি, কিংডম ফাঞ্জি এবং কিংডম অ্যানিমেলিয়া। এবং এই জায়গাতে দেখো কিংডম মোনেরা মানে কি? মোনেরা মানে হচ্ছে প্রোক্যারিওটস, অর্থাৎ মোনেরা মানে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া সম্পর্কে পড়তে হবে, কত রকমের মোনেরা আছে, ব্লু গ্রিন অ্যালগি আছে, আর্কি ব্যাকটেরিয়া আছে, ইউ ব্যাকটেরিয়া আছে, এগুলো সম্পর্কে পড়তে হবে। এবং প্রোটিস্টা মানে ইউনিসেলুলার ইউক্যারিওটস, মানে এককোষী ইউক্যারিওটিক যে সমস্ত অ্যানিমালস আছে বা জীব আছে, তো তারাই প্রধানত প্রোটিস্টার অন্তর্গত। এবং ফাঞ্জি সম্পর্কে পড়তে হবে, ফাঞ্জি মানে হচ্ছে ছত্রাক। এর সাথে সাথে এক্ষেত্রে লাইকেন, তো লাইকেন মানে কি? অ্যালগি এবং ফাঞ্জির একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, তো একেই আমরা বলবো লাইকেন। এবং ভাইরাস পড়তে হবে, ভাইরয়েডস পড়তে হবে এবং প্রায়ন্স পড়তে হবে। ভাইরাস হচ্ছে জীব আর জড়ের মধ্যবর্তী পর্যায়ের অবস্থা। তোমরা জানো যে যখন জীব দেহের বাইরে থাকে তখন সেটা জড়ের মতো আচরণ করে, আর জীবের মধ্যে যখন প্রবেশ করে তখন সে রেপ্লিকেশন পদ্ধতিতে বংশবিস্তার করে, অর্থাৎ জীবের মতো আচরণ করে। তো এটাই প্রধানত চ্যাপ্টার 2তে আছে। আর চ্যাপ্টার 3তে কি আছে? প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডমে যেটা আছে ক্লাসিফিকেশন অফ দ্য প্ল্যান্টস ইন্টু মেজর গ্রুপস অ্যান্ড স্যালিয়েন্ট অ্যান্ড ডিস্টিংগুইশিং ফিচার্স অ্যান্ড এ ফিউ এক্সাম্পলস অফ অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা অ্যান্ড জিমনোস্পার্ম। অলরেডি ফাঞ্জি এখানে দেওয়া আছে, সুতরাং অ্যালগি মানে শৈবাল। দেখো এই প্রসঙ্গে বলি যে প্ল্যান্ট গ্রুপস পড়তে গেলে যে দুটো কনসেপ্ট তোমাদেরকে রাখতে হবে অবশ্যই, একটি হলো গ্যামেটোফাইট এবং আরেকটা স্পোরোফাইট। গ্যামেটোফাইট মানে কি? ধরা যাক কোনো একটা অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদকে তুমি দেখতে পাচ্ছ, চোখের সামনে আমরা যা সমস্ত গাছগুলোকে দেখতে পাই, এই গাছের মধ্যে যে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ ইত্যাদি থাকে, এগুলো সব হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট মানে প্ল্যান্টসের কোনো একটা পার্টিকুলার পার্ট, সেই পার্ট থেকে যদি কোনো সেল নিই, সেই সেল সবসময় ডিপ্লয়েড হবে, তো এটাই হচ্ছে স্পোরোফাইট, বা যাকে বলা হয় রেণুধর। আর গ্যামেটোফাইট মানে হচ্ছে লিঙ্গধর। লিঙ্গধর মানে কি? যে কোনো হ্যাপ্লয়েড স্ট্রাকচার ইন প্ল্যান্ট বডি, সো দিস ইজ কল্ড গ্যামেটোফাইট। সুতরাং অ্যালগি এবং ব্রায়োফাইটা এদের দেহে প্রধানত গ্যামেটোফাইট দশার প্রাধান্য দেখা যায়, কিন্তু টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এদের ক্ষেত্রে কিন্তু স্পোরোফাইট দশার প্রাধান্য দেখা যায়। তো এদের যেমন ক্যারেক্টার্স পড়তে হবে, মেনলি ফোকাস করতে হবে এদের রিপ্রোডাকশন, যেমন অ্যান্থেরাইডিয়া, আর্চিগোনিয়া, এখন শুধু টার্মগুলো শুনে রাখো, তো এই রিপ্রোডাকশন পড়তে হবে। এবং তার সাথে সাথে কিছু এক্সাম্পলস সম্পর্কেও আইডিয়া রাখতে হবে। এবং প্রচুর পরীক্ষাতে যেটা প্রশ্ন দেওয়া হয়, তো টেরিডোফাইটাকে বলা হয় ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস, তার মানে এদের জাইলেম এবং ফ্লোয়েম ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু এরা অপুষ্পক উদ্ভিদ। এছাড়া জিমনোস্পার্ম মানে ব্যক্তবীজী। এবং এর সাথে সাথে চ্যাপ্টার 4-এ যেটা আছে সেটা হচ্ছে এনিম্যাল কিংডম। এনিম্যাল কিংডম হচ্ছে প্রধানত বিভিন্ন ফাইলাম সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে? যেমন ফাইলাম প্রোটোজোয়া মানে এককোষী যে সমস্ত প্রাণী আছে, পরিফেরা, ছিদ্রাল পর্বের প্রাণী, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, এদের ক্যারেক্টার্স এবং তার সঙ্গে সঙ্গে এদের এক্সাম্পল পড়তে হবে। অনেক কিছু ক্যারেক্টার্স আছে, অনেক কিছু ক্লাসিফিকেশন স্কিম আছে, তোমাদেরকে মেনলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফাইলাম ক্যারেক্টার।
এর সাথে সাথে সুপার ক্লাস স্পিসিস মানে মাছ সম্পর্কে পড়তে হবে, অ্যাম্ফিবিয়া পড়তে হবে, রেপটাইলস পড়তে হবে, তবে ম্যামালসের ক্লাসিফিকেশন একটু ডিপ লেভেলে পড়তে হবে, অর্ডার পর্যন্ত পড়তে হবে, রাইট? তো এই হচ্ছে প্রধানত এনিম্যালের ক্লাসিফিকেশন। তো এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু ইউনিট 1 বিষয় তোমাদেরকে বলা হয়নি। সেমিস্টার 1-এ যে এক্সামিনেশন হবে সেটা কিন্তু টোটালি এমসিকিউ বেসড হবে এবং সেমিস্টার 2-তে কিন্তু লং আনসার টাইপের কোয়েশ্চেন্সে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, রাইট? এরপরে দেখো, এরপরে যে ইউনিট আছে তো সেটা হচ্ছে ইউনিট 2। দেখো বলছে মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। সিলেবাস কিভাবে করা হয়েছে দেখো, এই জায়গাতে যখন প্ল্যান্ট গ্রুপস যখন দেখতে পাচ্ছ তো প্ল্যান্ট গ্রুপসে জিমনোস্পার্ম পর্যন্ত দেওয়া আছে, তার মানে এনজিওস্পার্ম মানে হচ্ছে গুপ্তবীজী। অর্থাৎ এখন আমরা যে সমস্ত উদ্ভিদ যেগুলোকে আমরা চারপাশে দেখতে পাই তো এগুলোই এনজিওস্পার্ম। এনজিওস্পার্মের মধ্যে রুট, স্টেম, লিফ মানে মূল, কাণ্ড, পাতার ইত্যাদি ডেভেলপমেন্ট হয়েছে। তো ইউনিট 2-তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। তো এক্ষেত্রে দেখো যেটা আছে মরফোলজি অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। মরফোলজি মানে কি বাইরে থেকে আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্টে যে সমস্ত অংশ দেখতে পাই তো সেটাই জেনারেলি মরফোলজি। তোমাদের পড়তে হবে রুট, স্টেম, লিফ, ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স মানে ফুলগুলো কিভাবে সজ্জিত থাকে, ফ্লাওয়ার ফুলের টোটাল স্ট্রাকচার, অর্থাৎ ক্যালিক্স, করলা, তার সঙ্গে সঙ্গে অ্যান্ড্রোয়েসিয়াম, গাইনোয়েসিয়াম মানে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র এরা কিভাবে সজ্জিত থাকে। এবং এই জায়গাতে কিন্তু অবশ্যই ভালো করে তোমরা ফ্লোরাল ডায়াগ্রাম ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। ফ্লোরাল ডায়াগ্রাম যদি বুঝতে না পারো তাহলে কিন্তু এই যে ফ্যামিলি আছে, পরের যে পোর্শন আছে বিভিন্ন ফ্যামিলির ক্যারেক্টার্স, তো এগুলো কিন্তু বুঝতে পারবে না। তাহলে ফ্লাওয়ার পড়তে হবে, ফ্রুট পড়তে হবে, সিড পড়তে হবে এবং ডেসক্রিপশন অফ দ্য ফ্যামিলি। এনজিওস্পার্মের বিভিন্ন রকমের ফ্যামিলি আছে, যেমন এনজিওস্পার্ম বা গুপ্তবীজী যে সমস্ত উদ্ভিদ আছে তাদেরকে আমরা দুটো গ্রুপে ভাগ করি, একটা একবীজপত্রী মানে মোনোকট আর একটা দ্বিবীজপত্রী মানে হচ্ছে ডাইকট। তো এক্ষেত্রে ডাইকটের যে ফ্যামিলি আছে যেমন ম্যালভেসিয়া আছে, সোলানাসিয়া আছে, ব্রাসিকাসিয়া আছে, কম্পোজিটা আছে এবং লেগুমিনাসিয়া আছে। লেগুমিনেসিয়া মানে যেমন ছোলা, মটর এগুলো সব লেগুমিনেসিয়া, সুতরাং এরা সবাই কিন্তু ডাইকট। আর মোনোকট কি আছে, পোয়াসিয়া এবং লিলিয়াসিয়া। এক্ষেত্রে মেনলি যেটা ফোকাস করতে হবে সেটা ফ্লোরাল ডায়াগ্রাম এবং তার সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এই অংশটা কিন্তু অনেকটাই, রাইট? এটা কিন্তু অনেকটাই তোমাদের বোঝার আছে। এবং চ্যাপ্টার 6 যেটা আছে অ্যানাটমি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তো অ্যানাটমি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে প্ল্যান্ট টিস্যু সিস্টেম। দেখো মরফোলজি যেখানে এক্সটার্নাল স্ট্রাকচার অফ প্ল্যান্ট বডি মানে কোনো উদ্ভিদের দেহের বাইরের যে গঠন তো সেটাই মরফোলজি। আর ভিতরের যে অ্যানাটমি তার মানে তার মধ্যে কি টিস্যু থাকে। টিস্যুকে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করি, একটা মেরিস্টেমেটিক টিস্যু মানে ভাজক কলা এবং আর একটা পার্মানেন্ট টিস্যু মানে স্থায়ী কলা। অনেক সময় এরকম হয় যে এই যে মেরিস্টেমেটিক টিস্যুর যে বিভিন্ন ক্যাটাগরি, যেমন প্রাইমারি মেরিস্টেম কোনগুলো, সেকেন্ডারি মেরিস্টেম কোনগুলো, প্রচণ্ড কনসেপচুয়াল কিন্তু এই পোর্শন। অর্থাৎ অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেটা আছে মানে উদ্ভিদ যে টিস্যু সিস্টেম প্রচুর কনসেপচুয়াল এবং তার সঙ্গে সঙ্গে কমপ্লেক্স টিস্যু আছে যেমন জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে এক্ষেত্রে মেরিস্টেমেটিক টিস্যু মানে ভাজক কলা, ভাজক কলার বিভিন্ন ক্যারেক্টার্স, বিভিন্ন ভাজক কলার যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, যেমন অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, মাস, প্লেট, রিব ইত্যাদি সম্পর্কে যেমন আইডিয়া রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট টিস্যু যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো, এবং কমপ্লেক্স টিস্যু অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমে আবার ডিফারেন্ট টাইপের টিস্যু দিয়ে প্রধানত তৈরি হয়, পার্মানেন্ট টিস্যু দিয়ে। তো এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এবং অ্যানাটমি অ্যান্ড ফাংশন অফ দ্য টিস্যু সিস্টেম ইন ডাইকটস অ্যান্ড মোনোকটস। তার মানে এক্ষেত্রে টিস্যু সিস্টেম বলতে এক্ষেত্রে মূল, কাণ্ড এবং পাতা। অর্থাৎ এটা আইডিয়া রাখতে হবে তোমাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের গঠন, এক্ষেত্রে কীরকমভাবে তার এপিডার্মিস মানে বাইরের যে লেয়ার থাকে তাকে বলে এপিডার্মিস, তারপরে কটেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, স্টিলি, এই সমস্ত আইডিয়াগুলো রাখতে হবে কীভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে। ভাস্কুলার বান্ডিল সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ভাস্কুলার বান্ডিল বলতে কোনটাকে বলা হচ্ছে ওপেন ভাস্কুলার বান্ডিল, কোনটাকে বলা হচ্ছে ক্লোজড ভাস্কুলার বান্ডিল, এরকম এই যে ভাস্কুলার বান্ডিল সম্পর্কে কিন্তু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। সুতরাং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড তাদের পার্থক্য, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, একবীজপত্রী উদ্ভিদের মূল তাদের পার্থক্য, বিশেষত ভাস্কুলার বান্ডিলের ডিফারেন্স, এবং একবীজপত্রী উদ্ভিদের পাতা এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা, কোনটা ডরসিভেন্ট্রাল লিভ, কোনটা আইসো বাইলেটারাল লিভ, তো এইগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো এটাই প্রধানত চ্যাপ্টার 6-এ আছে। আর চ্যাপ্টার 7-এ যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন দ্য অ্যানিমালস মানে প্রাণীদের স্ট্রাকচারাল অর্গানাইজেশন। দেখো এনিম্যাল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু মানে আবরণী কলা, এবং তার সঙ্গে সঙ্গে আছে কানেকটিভ টিস্যু মানে হচ্ছে যোগ কলা, মাস্কিউলার টিস্যু মানে হচ্ছে
না আমাদের যে মাসেলস আছে সেই মাস্কুলার টিস্যু এবং তার সঙ্গে সঙ্গে নার্ভাস সিস্টেম মানে নিউরন সম্পর্কে আইডিয়া রাখতে হবে, স্ট্রাকচার, অর্গানাইজেশন অ্যান্ড ফাংশন, এবং মরফোলজি, অ্যানাটমি অ্যান্ড দ্য ফাংশনস অফ ডিফারেন্ট সিস্টেম, ডাইজেস্টিভ, সার্কুলেটরি, রেসপিরেটরি, নার্ভাস অ্যান্ড দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম ইন ফ্রগ, মানে ফ্রগের বিভিন্ন সিস্টেম, ফ্রগের ডাইজেস্টিভ সিস্টেম মানে পৌষ্টিকতন্ত্র, ফ্রগের সার্কুলেটরি সিস্টেম, ফ্রগের শ্বসনতন্ত্র, ফ্রগের নার্ভাস সিস্টেম মানে ব্যাং যেটাকে বলা হয়, রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ ফ্রগ। তো এগুলো নিয়েই প্রধানত স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। দেখো আবার আমি তোমাদেরকে বলে দিই যে বোর্ডের সিলেবাস মানেই যে নিটের সিলেবাস এক্ষেত্রে আলাদা সেরকম কিন্তু নয়। বোর্ডের সিলেবাসের প্রিপারেশান তুমি যদি ঠিকঠাকভাবে নাও তাহলে নিটের সিলেবাসেরও প্রিপারেশান তুমি সঠিকভাবে নিতে পারবে। এবং তোমরা যে বই কিনবে, দেখো ক্লাস 11-এ প্রধানত যে বই তোমরা কিনবে, বাংলায় যে বই আছে, সাঁতরা পাবলিকেশনের বায়োলজি বই তোমরা কিনতে পারো অথবা ছায়া পাবলিকেশনের বায়োলজি বই কিনতে পারো। এর সাথে সাথে তোমরা নিটের প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স আছে, তো সেই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স অনেক সময় দেখবে যে 34 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার পাওয়া যায়, তো সেটা তোমরা কিনে নেবে। এক একটা চ্যাপ্টার পড়বে এবং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সের এমসিকিউ প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমাদের প্রিপারেশান খুব ভালোভাবে হয়ে যাবে, রাইট? দেখো অনেকে প্রধানত বিভিন্ন জায়গাতে পড়ে, কিন্তু তোমরা অনেকেই এরকম আছো যে অনেক টাকা দিয়ে তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে তোমরা ভর্তি হতে পারো না। সুতরাং আমি চেষ্টা করব আমি এই ক্লাসগুলো তোমাদেরকে যদি দিই এবং তোমরা যদি রেগুলারলি এই সমস্ত ক্লাসগুলো তোমরা যদি ফলো করো, তাহলে তোমরা যারা অনেক টাকা দিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে তোমরা পড়তে পারছো না, আমি আশা করি তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবং যেভাবে আমি লিখবো সেই নোটসগুলো তোমরা একটু লিখে নেবে, তাহলেই কিন্তু তোমাদের নোটস দাঁড়িয়ে যাবে, রাইট? একটু তোমরা রেগুলারলি ফলো করবে, তাহলে নিশ্চয়ই তোমাদের প্রিপারেশান খুব ভালো হবে। এরপরেই দেখো যেটা আছে সেটা হচ্ছে ইউনিট 3 এবং সেল স্ট্রাকচার এবং ফাংশন। সেল দ্য ইউনিট অফ লাইফ, তার মানে সেল থিওরি আছে। প্রথমে যেটা আছে সেল থিওরি, অর্থাৎ একটা কোষের কি কি প্রপার্টি থাকতে পারে, অর্থাৎ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, কোষ পর্দা থাকে, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, প্লাস্টিড, রাইবোসোম, লাইসোসোম, সাইটোস্কেলিটন, এগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো করে আইডিয়া রাখতে হবে, রাইট? এবং সিলিয়া, ফ্ল্যাজেলা, সেন্ট্রিওলস ইত্যাদি। এবং তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার 9 যেটা আছে সেটা হচ্ছে বায়োমলিকুলস। তো বায়োমলিকুলস মানে কি? বায়োমলিকুলস মানে বায়োকেমিস্ট্রি। তো এক্ষেত্রে যেটা পড়তে হবে, কেমিক্যাল কম্পোনেন্টস অফ দ্য লিভিং সেলস, বায়োমলিকুলস মানে বায়োকেমিস্ট্রির বিভিন্ন অংশ, যেমন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য প্রোটিনস, কার্বোহাইড্রেট অ্যান্ড দ্য লিপিডস, অর্থাৎ তিনটে যে বায়ো মলিকিউল আছে, ম্যাক্রোমলিকুল যেটাকে বলা হচ্ছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, তো এদের স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে এদের ফাংশন এবং নিউক্লিক অ্যাসিড, আর এনজাইমের টাইপস, প্রপার্টিজ এবং এনজাইম অ্যাকশন। এবং সবশেষে যেটা আছে সেটা হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। সেল সাইকেল মানে কি? একটা কোষের জীবনচক্র, মানে একটা সেল মাইটোসিস সেল ডিভিশন করে জেনারেলি, এবং মাইটোসিস সেল ডিভিশনের মধ্য দিয়ে দেহকোষ প্রধানত বিভাজিত হয়। এক্ষেত্রে মাইটোটিক সেল ডিভিশন হওয়ার আগে তার যে ইন্টারফেজ দশা, ইন্টারফেজে যে G1S G2 ফেজ আছে, এই G1S এবং G2 ফেজে কী কী ঘটনা ঘটে, এম ফেজে কী কী ঘটনা ঘটে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে কী কী ঘটনা ঘটে, এই সম্পর্কে আইডিয়া নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে মিওসিস। দেখো মিওসিস প্রধানত দুটো ভাগে হয়, একটা মিওসিস 1 এবং একটা মিওসিস 2। মিওসিস 1কে বলে রিডাকশনাল ডিভিশন এবং মিওসিস 2কে বলে ইকুয়েশনাল ডিভিশন। অর্থাৎ এক্ষেত্রে জনন মাতৃকোষ দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে অপত্য কোষ সৃষ্টি করে। তো মিওসিস 1-এর প্রোফেজের যে বিভিন্ন সাবস্টেজগুলো আছে, যেমন লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই সাবস্টেজগুলোতে কিছু কিছু ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, যেমন কখনো ডায়াকাইনেসিস ঘটে, কখনো ক্রসিং ওভার ঘটে, কখনো বুকে দশা দেখা যায়। তাহলে কোন কোন স্টেজে এই সমস্ত ঘটনাগুলো ঘটে, মিওসিসে প্রধানত এই অংশগুলোই তোমাদেরকে ফোকাস করতে হবে। তো এই হচ্ছে ক্লাস 11-এ সেমিস্টার 1-এর সিলেবাস। প্রধানত আমি তোমাদেরকে এটা বললাম যে আগামী কয়েকদিন তোমাদেরকে কি পড়তে হবে। এবং আবারও বলছি, আমি বারবার বলছি যে বোর্ডের সিলেবাস মানে নিটের সিলেবাস নয় এরকম কিন্তু ভাববে না। অ্যাকচুয়ালি বোর্ডের সিলেবাসের সঙ্গে নিটের সিলেবাসের কিন্তু মিল আছে। তাহলে বোর্ডের সিলেবাসের তুমি যদি প্রিপারেশান নাও, তোমার কনসেপশন তৈরি হয়ে যাবে এবং তারপরে তুমি নিটের জন্য প্রিপারেশান নিতে পারবে। এবং দেখো তোমার যে বই আছে, সাঁতরা পাবলিকেশনের বই অথবা ছায়া পাবলিকেশনের বই, তুমি যে কোনো একটা বই হ্যান্ডবুক হিসাবে কিনতে পারো এবং এই সমস্ত অংশগুলো পড়বে। কিন্তু পড়াটা কিন্তু প্ল্যানিং করে তোমাদেরকে করতে হবে। বইতে অনেক কিছু বিষয় লেখা আছে, তোমার যিনি টিচার আছেন তিনি তোমাকে বলে দেবেন যে কোন অংশগুলো তোমরা বেশি করে ফোকাস করবে, কোন অংশগুলো থেকে প্রধানত প্রশ্ন জেনারেলি ঘোরাফেরা করে, সেটা তোমার যিনি টিচার আছেন তিনি বলে দেবেন। এবং একজন এক্সপিরিয়েন্স টিচার
কিন্তু বলতে পারেন যে কোন জায়গা থেকে জেনারেলি বায়োলজিক্যাল সায়েন্সে কোয়েশ্চেন্স দেওয়া হয়। তো সেই অংশগুলো কিন্তু মেনলি তোমাদেরকে ফোকাস করতে হবে এবং প্রিপারেশান কিন্তু অত্যন্ত প্ল্যানিং করে করতে হবে, স্ট্র্যাটেজিক ওয়েতে করতে হবে। এরকম যেন না হয় যে তুমি হিউজ পড়ছো কিন্তু তোমার রেজাল্ট হচ্ছে না। এর কারণটা হচ্ছে গাইডেন্স তোমার ঠিকঠাক হচ্ছে না। সুতরাং প্রপার গাইডেন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে জানতে হবে যে কোন অংশগুলো তুমি পড়বে এবং কোন অংশগুলো তুমি বাদ দেবে, কোন অংশগুলো থেকে তোমাকে কনসেপশন রাখতে হবে, কোনগুলো কনসেপশন না রাখলেও চলবে। এগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে। এবং ক্লাস 2 লেভেলে প্রিপারেশান কিন্তু খুবই সিরিয়াসলি নিতে হবে, কারণ ক্লাস 10-এর যে সিলেবাস ছিল ক্লাস 11-এর সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টে দেখবে হিউজ। তো সেই কারণের জন্য এখন থেকে সিরিয়াসলি প্রিপারেশান নাও। যারা সিরিয়াসলি প্রিপারেশান নিতে পারবে আমার মনে হয় যে তারাই সাকসেস হবে। আর যারা সিরিয়াসলি প্রিপারেশান নেবে না, যারা খুব লাইটলি যারা সিলেবাসকে নেবে, তারা পড়াশোনাকে নেবে, তো তারা কিন্তু সাকসেস হওয়ার চান্স কিন্তু তাদের অনেক কম। প্রচুর স্টুডেন্টস আছে তারা কিন্তু অনেক সিরিয়াস এবং সিরিয়াসলি তারা প্রিপারেশান নেয় এবং সেই জন্যই তারা সাকসেস হয়। এবং একটা বিষয় ভালোভাবে মনে রাখবে যে প্লাস 2 লেভেল হচ্ছে মোস্ট ভাইটাল লেভেল ইন আওয়ার লাইফ। I think this is the most important life stage in our life. তো এই সময় তুমি যদি ভালো করে প্রিপারেশান নাও তাহলে কিন্তু তোমার ফিউচার, পরবর্তীকালে তুমি ফিউচারে অনেক সিকিউরড হবে। আর এই সময় তুমি যদি ফাঁকি মারো বা এই সময় তুমি যদি ঘোরাফেরা করো, আমি অনেক সময় এরকম দেখেছি যে স্কুলের ছেলেরা কোনো তাদের মধ্যে কোনো সিরিয়াসনেস নেই, কোনো পড়া হয়তো পড়াচ্ছে কিন্তু তারা সেটা শুনতেই চায় না। তো এইরকম করলে কিন্তু আলটিমেটলি তোমাদেরই প্রিপারেশান খারাপ হবে। আমি বলছি না যে সবাই, কিন্তু অনেকেই আছে এরকম করে। হয়তো তাদের পড়াশোনা করার ইচ্ছা নেই বা পড়ে তারা হয়তো অন্য কিছু কাজ তারা করতে চাইছে, তারা পড়তে চাইছে না। কিন্তু তোমরা সত্যি সত্যি যারা পড়তে চাইছো তাদেরকে কিন্তু সিরিয়াসলি পড়তে হবে এবং মনে রাখবে পড়াশোনাটা একটা সাধনা এবং তিল করে কিন্তু নিজেকে তৈরি করতে হবে। প্রত্যেকটা টপিক্সে কনসেপশন ক্লিয়ার করতে হবে, নোটস তৈরি করতে হবে। তোমাদের সামনে কিন্তু অনেক কাজ এবং তবেই তুমি কিন্তু নিটের মতো এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে। তো সেমিস্টার 1-এর সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করলাম। পরের দিন আলোচনা করবো ক্লাস 12-এ সেমিস্টার 1-এর সিলেবাস নিয়ে। সকলে ভালো থেকো এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা অন্য কোনো কোচিং সেন্টারে তোমরা যারা পড়ছো না, মোটামুটিভাবে আমার এই চ্যানেল ফলো করলে আমি চেষ্টা করব ক্লাস 11-এর এবং ক্লাস 12-এর বোর্ডের সিলেবাসের বিভিন্ন টপিকস যেমন কভার করার আমি চেষ্টা করব। এর সাথে সাথে নিটেরও বিভিন্ন পোর্শন, মানে নিটেরও প্রিপারেশান তোমরা কিভাবে নেবে সেটাও আমি এই চ্যানেলে আমি আলোচনা করব। আশা করি এই সমস্ত ক্লাসগুলো তোমাদের আগামী জীবনে তোমাদের অনেকটাই হেল্প করবে, নিটের প্রিপারেশান নিতে তোমাদের অনেকটাই হেল্প করবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকালে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।